জানিয়ে দেব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের পুলিশের হাতে গ্রেফতার হাদির 2 খুনি, সামনে আসবে বড় মাথা, থাকছে প্রতিবেদনে। ২৬ মার্চ দেশে ফিরছে শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। তারেকের হাত ধরে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার, থাকছে প্রতিবেদনে। চুক্তি করে ভ্যানিশ ইউনুস, দায় মেটাতে হচ্ছে তারেক সরকারকে, থাকছে প্রতিবেদনে। ভারতের ডিপ্লোম্যাটিক প্ল্যানে দুর্নীতির দায়ে গ্রেফতার হবে ইউনুস, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের পুলিশের হাতে গ্রেপ্তার হাদির 2 খুনি, সামনে আসবে বড় মাথা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে খুন হয়ে যেতে হয় ওসমান হাদিকে। তিনি ঢাকা ৮ আসনের প্রার্থী ছিলেন। হত্যাকাণ্ডে তেতে ওঠে বাংলাদেশে, কার্যত ক্ষোভের আগুনে জ্বলতে শুরু করে গোটা দেশ। হাদির খুনের গ্রেপ্তারের দাবি ওঠে, তদারকি সরকার বেশ চাপে পড়ে যায়। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ছিল ওসমান হাদি। তার অন্যতম পরিচয় একজন ভারত বিদ্বেষী নেতা। বাংলাদেশের পুলিশে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অনেককেই গ্রেপ্তার করতে সক্ষম হলেও হত্যাকাণ্ডের মাথা ছিল ধরাছোঁয়ার বাইরে। অবশেষে পুলিশ জালে মূল মাথা ফয়জল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। একটি পক্ষের দাবি ছিল ফয়জল বাংলাদেশে রয়েছে, অপর একটি পক্ষের দাবি ছিল সে রয়েছে ভারতে। বলা ভালো, দাবি করা হয়েছিল ভারত তাকে আশ্রয় দিয়েছে। সাউথ ব্লক সুস্পষ্টভাবে জানিয়ে দেয়, হাদির মতো একজন জঘন্য অপরাধী যে শুধু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে গিয়েছে, তাকে আশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না। ফয়জলের শেষ অবস্থান ছিল দুবাই। দুবাই থেকে এক ভিডিও বার্তায় ফয়জল জানিয়ে দেয় সে সেখানে রয়েছে। ফলে হাদিকে নিয়ে তৈরি হয় এক ধোঁয়াশা। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিশিষ্ট ব্যক্তি এই হাদি। ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে তার মাথা লক্ষ্য করে গুলি করা হয়। চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। হাদিকে হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে ঢোকে 2 অভিযুক্ত ফয়জল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেন। হাদিকে হত্যার পর তারা 2 অভিযুক্ত মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢোকে। এরপর তারা বিভিন্ন জায়গায় গা ঢাকা দেয়। বনগাঁ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ চলে যাওয়ার পরিকল্পনা ছিল। নির্ভরযোগ্য সূত্রে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর আসে হাদি এবং তার এক সহযোগী রয়েছে বনগাঁ সীমান্তে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল সেখানে অভিযান চালায়। গ্রেপ্তার করে ফয়জল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে। এসটিএফের জেরায় ধৃতরা জানিয়েছে, হাদিকে খুন করে অবৈধভাবে মেঘালয় সীমান্তে প্রবেশ করে। পরে তারা চলে যায় বনগাঁও। পরিকল্পনা ছিল বাংলাদেশে ফিরে যাওয়ার। তার আগেই তাদের গ্রেপ্তার করা হলো। এসটিএফ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। আদালতে পেশ করে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের তরফে বলা হয়েছে, এই খবর প্রকাশ্যে আসার পর তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। শুধু তাই নয়, ধৃতদের সঙ্গে সাক্ষাতের জন্য কনসুলার অ্যাক্সেস চেয়ে নয়াদিল্লিকে অনুরোধ করা হয়েছে। চুক্তি করে ভ্যানিশ ইউনুস, দায় মেটাতে হচ্ছে তারেক সরকারকে। প্রতিবেদন শুরু করা যাক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি শুভেচ্ছা বার্তা দিয়ে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর তাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তারেককে পাঠানো শুভেচ্ছা বার্তায় বলেন, আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তি আমাদের দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। এই শুভেচ্ছা বার্তায় একাধিক বিতর্কের জন্ম দেয়। সম্প্রতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তিটি জাতীয় নির্বাচনের ঠিক আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে সই হওয়ায় বিষয়টি ঘিরে নানা সমালোচনা দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে, নির্বাচনের কয়েকদিন আগে এই চুক্তি স্বাক্ষর কেন করতে হলো? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল ৯ মাস ধরে, কিন্তু গোপনীয়তার শর্তের কারণে তখন এর বিস্তারিত প্রকাশ করেনি কোনো পক্ষ। এখন চুক্তি প্রকাশ হবার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছিল। ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে শুল্কের হার বাড়িয়ে এক ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করেছিল। চুক্তি ছিল মার্কিন শিল্পকে রক্ষা করতে হবে, আমদানি কমাতে হবে, অন্য দেশগুলির সঙ্গে কঠিন দর কষাকষি করতে হবে। কিন্তু ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ফেডারাল আপিল আদালত রায় দিল এই শুল্ক অবৈধ, অর্থাৎ যে আইনের দোহাই দিয়ে শুল্ক আরোপ করা হয়েছিল সেই আইনে প্রেসিডেন্ট ট্রাম্পের আসলে এত ক্ষমতাই নেই। এক কথায় বলা হলে ট্রাম্পের শুল্ক নীতি কী আইনের ভিত্তিতেই খারিজ হয়ে গেল? এখানেই প্রশ্নের জন্ম। রায়ের পর থেকে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, মার্কিন শুল্ক নীতি অনিশ্চয়তার মধ্যে পড়ছে। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় আমেরিকার সর্বোচ্চ আদালতে। সেই মামলায় রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বজুড়ে অনেক দেশ অপেক্ষার কৌশল নেয়। কিন্তু বাংলাদেশ তখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল, কারণ নির্বাচন ছিল সামনে। তাই পূর্বতন তদারকি সরকার প্রধান আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে উদ্গ্রীব হয়ে ওঠে। বাংলাদেশের নির্বাচনের মাত্র ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, আর ১০ দিন পর ২০ ফেব্রুয়ারি মার্কিন সুপ্রিম কোর্ট সেই শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে দেয়। এর অর্থ, যে ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি করে সেই ভিত্তিটাই ভেঙে পড়ল। এখানে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ কি তাড়াহুড়ো করেছে? একই সময়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশ অপেক্ষা করছিল। তারা অপেক্ষায় ছিল মার্কিন সুপ্রিম কোর্টের রায় ঘোষণার। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় ঘোষণার অপেক্ষায় না থেকে পূর্বতন তদারকি সরকার প্রধান আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করে। ইউনুস এই চুক্তিকে তার সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সমালোচকদের প্রশ্ন, সাফল্যের মানদণ্ড আসলে কি? প্রথমেই যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করে। তারপর দর কষাকষি করে সেটাকে ১৯% নামিয়ে আনা হয়। ভালো শোনালেও ভিতরের গল্পটা একটু জটিল। শুল্ক ছাড়ের বিনিময়ে আমেরিকা বাংলাদেশকে বেশ কিছু শর্ত দিয়েছে। পোশাক খাতে মার্কিন তুলা ব্যবহারের বাধ্যবাধকতা। প্রশ্ন, কেন এই তাড়াহুড়ো ছিল? প্রথম কারণ, বাংলাদেশের ওপর ভারতের প্রভাব হ্রাস করা। দ্বিতীয় কারণ, আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্যের বিক্রির নিশ্চয়তা অর্জন করা। আর সেটা করতে গিয়ে বাণিজ্য ক্ষেত্রে পূর্বতন তদারকি সরকার কার্যত আমেরিকার কাছে দেশকে বিক্রি করে দিয়েছে, আর তারিক সরকারকে তার খেসারত দিতে হচ্ছে।